আমরা চতুর্থ অধ্যায় শেষ করার পরে আজকে আমরা শুরু করব পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় তোমাদের রয়েছে সংবিধানের প্রণয়ন ও দর্শন। এই অধ্যায়টা রয়েছে তোমাদের, সেইখান থেকে আমাদের অনেক বিষয় পড়তে হবে। বিষয়গুলোর মধ্যে যেমন আছে সংবিধানের কার্যাবলী। সংবিধান তৈরি করতে গিয়ে যে গণপরিষদ তৈরি করা হয়েছিল, গণপরিষদের প্রণয়ন এবং তার সঙ্গে বিভিন্ন যে ক্রিপস কমিশন রয়েছে, ক্যাবিনেট মিশন রয়েছে, ওয়েভাল পরিকল্পনা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে। তার সঙ্গে আলোচনা করতে হবে গণপরিষদ তৈরি হওয়ার পরে যে সম্মেলনগুলো হয়েছিল, সেই সম্মেলনগুলো আলোচনা করতে হবে। এরকম অনেক বিষয় এই অধ্যায়ে রয়েছে। সেরকম কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু আজকে আমরা পঞ্চম অধ্যায়ের প্রথম পাঠের আলোচনা শুরু করছি, সেই জন্য আমরা সংবিধানের কাজ, গণপরিষদের প্রণয়ন, এই সমস্ত বিষয়গুলো দেখে নেব। মানে এগুলোই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই আজকে আমাদের তাহলে কি পাঠ আলোচনা হবে। পার্ট 1, পঞ্চম অধ্যায় থেকে, যেটা বললাম পঞ্চম অধ্যায় থেকে পার্ট 1 এর আলোচনা হবে। বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রতিটি সংগঠন, সেগুলোকে পরিচালনা করার জন্য নির্দিষ্ট নির্দিষ্ট কিছু নিয়ম কানুনের প্রয়োজন রয়েছে। সেই সমস্ত নিয়ম কানুন যদি না থাকে বা যদি না তৈরি করা হয়, তাহলে একটা সংগঠন পরিচালনা করতে গেলে বা সংগঠনটাকে বাস্তবে রূপায়িত করতে গেলে কিন্তু অনেকটাই অসুবিধার সৃষ্টি হয়। তাহলে নিয়ম কানুনের মধ্য দিয়ে একটা সংগঠনের উদ্দেশ্য যথাযথ বাস্তবায়িত হতে পারে। সেরকম রাষ্ট্র পরিচালনা করার জন্যও কিন্তু কিছু কিছু নিয়ম কানুনের প্রয়োজন রয়েছে। সেই সমস্ত নিয়ম কানুন না থাকলে রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করা যাবে না। তোমরাই তো জানো যে রাষ্ট্রকেও একটা সংগঠন বলা হয়ে থাকে। তাহলে সেই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য নিয়ম কানুনের প্রয়োজন রয়েছে, মৌলিক নিয়ম কানুনের প্রয়োজন রয়েছে। সেই মৌলিক নিয়ম কানুনগুলো যেগুলো রয়েছে, তাদের সমষ্টিকে বলা হবে তোমার সংবিধান। তাহলে আমরা এভাবেও আলোচনা করতে পারি, সংবিধানকে একটা রাষ্ট্রের আয়না বলা হয়। আয়নাতে তুমি কি দেখতে পাও? নিজের প্রতিছবি দেখতে পাও। তাহলে একটা রাষ্ট্রের চরিত্র কেমন, একটা রাষ্ট্রের প্রকৃতি কেমন, সে বিষয়টা কিন্তু আমরা সংবিধানের মধ্য দিয়ে উপলব্ধি করতে পারি। এই জন্য সংবিধানকে রাষ্ট্রের আয়না বলা হয়েছে। এই আয়নার মধ্য দিয়ে কি হবে? এই আয়নাটার মধ্য দিয়ে রাষ্ট্রের যে চরিত্র, যেটা বললাম, রাষ্ট্রের যে প্রকৃতি, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারছো সংবিধান বিষয়টা কি এবং সংবিধান একটা রাষ্ট্রের ক্ষেত্রে কেন প্রয়োজন রয়েছে। এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সংবিধানের কার্যাবলী। কাজ লিখে দিলাম, কার্যাবলী, সংবিধানের কার্যাবলী। ঠিক আছে, সামগ্রিকভাবে সংবিধান হলো একটা রাষ্ট্রের লিখিত অলিখিত সমস্ত প্রকার নিয়ম কানুন, প্রচলিত প্রথা, রীতিনীতি, আচার আচরণ নিয়ে তৈরি একটা দলিল, যেখানে রাষ্ট্রের ক্ষমতা, সরকারের গঠন, ক্ষমতা, কার্যাবলী, সরকারের যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে তার ক্ষমতা এবং তার কার্যাবলী, এমনকি রাষ্ট্র এবং জনগণের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে পারে। তাহলে যার দ্বারা রাষ্ট্রের সামাজিক অর্থনৈতিক নীতিসমূহের প্রকাশ ঘটে। তাহলে একটা সংবিধান একটা রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই সংবিধান একটা রাষ্ট্রের ক্ষেত্রে কি কি কাজ করে, সেই কাজগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। প্রথম যে কাজটা রয়েছে, 1 নম্বর কাজ, সংবিধান রাষ্ট্রের প্রকৃতি নির্ণয়ে কাজ করে। একটা রাষ্ট্রের প্রকৃতি কেমন হবে তার সংজ্ঞাটা নির্ধারণ করে একটা দেশের সংবিধান। সংবিধানের মাধ্যমে আমরা বুঝতে পারি একটা রাষ্ট্রের প্রকৃতি বা স্বরূপ কেমন, সে বিষয়টা আমরা বুঝতে পারি। যেটা আমরা আলোচনা করেছিলাম, সংবিধানকে রাষ্ট্রের আয়না বলা হয়। মানে একটা রাষ্ট্রের চরিত্র আমরা অনুধাবন করতে পারি একটা দেশের সংবিধানের মধ্য দিয়ে। আমরা দেখতে পাই একটা রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র না এক কেন্দ্রিক রাষ্ট্র, একটা রাষ্ট্র সেটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র না ধর্মকেন্দ্রিক রাষ্ট্র। এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাই একটা সংবিধানকে বিশ্লেষণ করে। এটা একটা একটা দেশের সংবিধানের কাজ। সংবিধান আমাদের দেখায় যে ও রাষ্ট্রের চরিত্রটা কেমন। যেমন দেখো আমাদের ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধানে কি লেখা রয়েছে? ভারতবর্ষকে একটা সার্বভৌম, সময়তান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে তুলে ধরা হয়েছে। দেখো তাহলে এই যে 5টা বিষয়, এই 5টা বিষয়ের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি আমাদের ভারতবর্ষের যে রাষ্ট্রটা আছে সেই রাষ্ট্রটার চরিত্রটা কেমন। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর চরিত্র, সংবিধানে সরকারের গঠন, ক্ষমতা, কার্যাবলী ইত্যাদিগুলোকে নিয়ন্ত্রণ ও নির্ধারণ করে কে? সংবিধান। তাহলে একটা রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে সরকার। সেই সরকার 3টি বিভাগ নিয়ে গঠিত।
শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। এই তিনটি বিভাগ কে কি কাজ করবে এবং কার ক্ষমতা কতটা এবং কার গঠন কেমন, এ সমস্ত বিষয়গুলো ভারতীয় সংবিধানে লিখে দেওয়া আছে। শুধু ভারতীয় সংবিধানে না, বিশ্বে যতগুলো দেশ আছে সেই সমস্ত দেশের সংবিধানে এই সরকারের গঠন ক্ষমতা কার্যাবলী সম্পর্কে নির্ণয় করে দেওয়া আছে, লিখে দেওয়া আছে। এমনকি এই যে সরকার তিনটি বিভাগ রয়েছে, এই তিনটি বিভাগের ক্ষমতা কার্যাবলী যেমন নির্ণয় করে, এমনকি এই তিনটি বিভাগের ক্ষমতাকেও নিয়ন্ত্রণ করতে পারে এই সংবিধান। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ সংবিধানের। 3 নম্বর কাজ, সংবিধানে নাগরিকদের অধিকার ও কর্তব্য নির্ধারণ করা রয়েছে। রাষ্ট্রের যে নাগরিকগণ রয়েছে সেই নাগরিকের অধিকারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে দেওয়া আছে। কিন্তু ব্যক্তি যে অধিকারগুলো পাচ্ছে সেই অধিকারগুলো কিন্তু চরম অধিকার নয়, মানে সর্বশ্রেষ্ঠ অধিকার নয়। সেই জন্য সেই সংবিধানে মৌলিক অধিকারগুলো দেওয়ার পাশাপাশি তাকে কিছু নিয়ন্ত্রণ বা সীমারেখা তৈরি করে দেওয়া আছে, যাতে সর্বোচ্চ ক্ষমতা নাগরিক যাতে না ভোগ করতে পারে। মানে সর্বোচ্চ ক্ষমতা বলতে কি, মানুষের যে অধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ করে দেওয়া আছে সেই অধিকারগুলো যাতে না সে সর্বোচ্চভাবে প্রয়োগ করতে পারে, সেই জন্য সংবিধানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের একটা সীমারেখা তৈরি করে দেওয়া আছে। দেখবে আমাদের ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা আছে। ভারতের সংবিধানে কতগুলো মৌলিক অধিকারের কথা বলা আছে? 6টি মৌলিক অধিকারের কথা বলা আছে। এবং যেহেতু মৌলিক অধিকারের কথা বলা আছে, তার সঙ্গে সঙ্গে কিছু মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে। মানে তুমি যেমন অধিকারগুলো ভোগ করছো, তেমন তোমাকে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করতে হবে। সেই কর্তব্যগুলো 11টি লিখে দেওয়া রয়েছে। তাহলে একটা দেশের সংবিধানে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করা থাকে, যার মধ্য দিয়ে ওই রাষ্ট্রটার চরিত্র আমরা বুঝতে পারি। এটাও কিন্তু একটা সংবিধানের কাজ, যে মৌলিক অধিকারগুলো নাগরিকদের প্রদান করা হোক, নাগরিকরা যাতে কর্তব্য পালন করে সে বিষয়টাও দেখা হোক। ঠিক আছে, এটা গেল 3 নম্বর। 4 নম্বর পয়েন্টে কি আছে? সংবিধানে সরকারের যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোর মধ্যে ক্ষমতার বন্টন করে দেওয়া আছে। দেখো, যুক্তরাষ্ট্রীয় সরকার যে সমস্ত দেশে রয়েছে সেই সমস্ত দেশে সংবিধান কেন্দ্র সরকার কতটা ক্ষমতা ভোগ করবে এবং রাজ্য সরকার কতটা ক্ষমতা ভোগ করবে সে বিষয়টা কিন্তু লিখে দেওয়া রয়েছে, মানে ক্ষমতার বন্টন করে দেওয়া রয়েছে। যেমন আমাদের ভারতের উদাহরণ নিতে পারি। ভারত একটা যুক্তরাষ্ট্রীয় দেশ। সেই যুক্তরাষ্ট্রীয় দেশ হওয়ার জন্য কেন্দ্র সরকার কতটা ক্ষমতা ভোগ করবে, রাজ্য সরকার কতটা ক্ষমতা ভোগ করবে সে বিষয়টা যেমন লিখে দেওয়া আছে, তেমনি তার পাশাপাশি স্থায়ত্ব শাসন, মানে লোকাল সেলফ গভর্নমেন্ট, যেগুলোকে আমরা পঞ্চায়েত বলি বা পৌরসভা বলি, সেগুলোও কতটা ক্ষমতা ভোগ করবে সেই বিষয়টাও কিন্তু সংবিধানে লিখে দেওয়া আছে, মানে ভারতের সংবিধানে লিপিবদ্ধ করে দেওয়া আছে। তাহলে দেখতে পাচ্ছ সংবিধানে কেমন ভাবে স্তর বাই স্তর ক্ষমতাগুলো বন্টন করে দেওয়া আছে। এটা একটা সংবিধানের কাজ, যে প্রতিটা সরকার যাতে সঠিক ক্ষমতা ভোগ করতে পারে। 5 নম্বর পয়েন্ট, যেমন আমরা দেখলাম যে সরকারের বিভিন্ন যে স্তরগুলো রয়েছে যুক্তরাষ্ট্রীয় ক্ষেত্রে, তার ক্ষমতাগুলো বন্টন করে দেওয়া আছে। একই রকম ভাবে আমরা 5 নম্বর পয়েন্টে আলোচনা করব সরকারের ক্ষমতা নির্দিষ্টকরণ। আমরা আগে পড়লাম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র সরকার রয়েছে এবং রাজ্য সরকার রয়েছে। ঠিক একই রকম ভাবে আমরা যে এই পয়েন্টে আলোচনা করব সেই একই পয়েন্ট ধরেই কিন্তু আমরা আলোচনাটা করব। কেন্দ্র সরকার, রাজ্য সরকার আমরা দেখতে পাই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায়। সেরকম এখানে কিন্তু সংবিধান কেন্দ্র সরকার কটা ক্ষমতা ভোগ করবে এবং রাজ্য সরকার কতটা ক্ষমতা ভোগ করবে এই বিষয়টা কিন্তু সুনির্দিষ্ট করে দেওয়া আছে। একবার সংবিধানে লিপিবদ্ধ করে দেওয়া আছে যে কেন্দ্র সরকার এতগুলি ক্ষমতা ভোগ করবে এবং রাজ্য সরকার এতগুলি ক্ষমতা ভোগ করবে। এমন এমন কিছু বিষয় দেখতে পাই আমরা যে সমস্ত বিষয়গুলো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়েই ক্ষমতা ভোগ করতে পারবে। এই দিক থেকে 3টি তালিকা আমরা দেখতে পাই: কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। কেন্দ্র তালিকাতে কেন্দ্রের হাতে ক্ষমতা দেওয়া আছে, কেন্দ্রের হাতে 100টি ক্ষমতা দেওয়া আছে। সেই 100টা ক্ষমতার বাইরে কিন্তু কেন্দ্র ক্ষমতা ভোগ করতে পারবে না। একই রকম ভাবে রাজ্য তালিকা রয়েছে, সেই রাজ্য তালিকায় রাজ্যগুলোর হাতে ক্ষমতা দেওয়া আছে। সেই রাজ্য তালিকাতে 61টা ক্ষমতা দেওয়া আছে রাজ্যগুলোকে, যে সেই 61টা ক্ষমতার বাইরে সে অন্য কোনো ক্ষমতা ভোগ করতে পারবে না। অন্যদিকে 3 নম্বর একটা তালিকা রয়েছে, যে তালিকার নাম হচ্ছে যুগ্ম তালিকা।
সেই যুগ্ম তালিকাতে 52টা বিষয় রয়েছে। সেই 52টা বিষয় কে কে ব্যবহার করবে বা কারা কারা ক্ষমতা ভোগ করবে? এখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ক্ষমতা ভোগ করবে। উভয় সরকার ক্ষমতা ভোগ করবে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। তাহলে আমরা তিনটে তালিকা দেখলাম, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। এই তিনটে তালিকার বাইরেও কিন্তু একটা তালিকা আছে, যে তালিকাটির নাম হচ্ছে অবশিষ্ট তালিকা। সেই অবশিষ্ট তালিকার ক্ষমতা ভোগ করে কেন্দ্র সরকার। ঠিক আছে, তাহলে এখানে কয়েকটা উদাহরণ দেই যে কেন্দ্রীয় তালিকার মধ্যে কোন কোন বিষয় রয়েছে। 1 নম্বরে প্রতিরক্ষা, বাণিজ্য, শুল্ক, মুদ্রা ব্যবস্থা, ডাক ব্যবস্থা, ব্যাংক। এইগুলো হচ্ছে কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত বিষয়, মানে কিছু উদাহরণ দিলাম। এরপরে চলে আসি আমরা 2 নম্বরে, রাজ্য তালিকার অন্তর্ভুক্ত কিছু বিষয়। আইন শৃঙ্খলা, রাস্তাঘাট, জল সরবরাহ, ভূমি সংস্কার। এরপরে 3 নম্বরে কি আছে? যুগ্ম তালিকা। যুগ্ম তালিকার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটা কি? শিক্ষা, বিবাহ, বন ও বন্যপ্রাণী, সামাজিক সুরক্ষা। এগুলোই গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকার মধ্যে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে সংবিধানের কাজগুলো কি কি। এই বিষয়টা আমরা আলোচনা করার পর আমরা এবার চলে আসব সংবিধানের প্রণয়ন। তাহলে সংবিধান প্রণয়ন, সংবিধান তো আর এখনই প্রণয়ন করা যাবে না, তার জন্য অনেক প্রসেসিং এর ব্যাপার রয়েছে। সেই প্রসেসিং এর মধ্য দিয়ে আমাদেরকে সংবিধান প্রণয়ন করতে হবে। সেই সংবিধান প্রণয়ন করার জন্য গণপরিষদ গঠন করা হয়েছিল। তাহলে এই গণপরিষদ যে কথাটি বা শব্দটি প্রথম কোথা থেকে এসেছে? ফ্রান্স দেশ থেকে এসেছে গণপরিষদ শব্দটি। ঠিক আছে, গণপরিষদ শব্দটি এসেছে তাহলে কোথা থেকে? ফ্রান্স দেশ থেকে। তাহলে গণপরিষদ বা সংবিধান সভা যেটাকে বলবো, সে বিষয়টা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত এমন একটি সংস্থা, যারা কি করছিল? সংবিধান রচনা করেছিল। তাহলে বিষয়টা এরকম, গণপরিষদ এমন একটা বিষয় যেখানে জনগণের দ্বারা নির্বাচিত যে প্রতিনিধি, সেই প্রতিনিধিদের নিয়ে একটা গণপরিষদ গঠন করা হয়েছিল, যে গণপরিষদ সংবিধান রচনা করেছিল। এই বিষয়টা আমরা পরপর বুঝবো। ঠিক আছে, এই বিষয়টাতে আসার আগে আমাদের দেখে নিতে হবে গণপরিষদ গঠনের দাবিটা কিভাবে আস্তে আস্তে করে জোরালো হয়েছিল, সে বিষয়টা আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম চলেছিল, সেই স্বাধীনতা সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল গণপরিষদ কিভাবে গঠন করা যাবে। মানে ভারতের স্বাধীনতা আন্দোলন যে চলছিল, তার সঙ্গে সঙ্গে গণপরিষদ কিভাবে তৈরি করা হবে সেই সম্পর্কে কিন্তু একটা কথাবার্তা চলছিল। মানে দুটোই কিন্তু একে অপরের সঙ্গে অতপ্রতভাবে জড়িত, মানে একটার সঙ্গে আরেকটা জড়িত। 1920 সালে যখন অসহযোগ আন্দোলন শুরু হয় গান্ধীজি নেতৃত্বে, তখন থেকেই ভারতীয়দের মনে একটা কি তৈরি হয়েছিল? আত্মনিয়ন্ত্রণের অধিকার যাতে আমরা মানুষরা পাই বা ভারতীয়রা পায়, তার একটা আন্দোলন শুরু হয়েছিল। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বিষয়টা কি? আমরা একটা জাতি, আমাদের নিজস্ব একটা সত্তা থাকবে। এই বিষয়টা যখন মানুষের মধ্যে আসতে শুরু করলো, তখন তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণের যে একটা অধিকার বোধ, সেই বিষয়টা কিন্তু আস্তে আস্তে করে জাগ্রত হতে শুরু করেছে মানুষের মধ্যে। সেই যখন আত্মনিয়ন্ত্রণের অধিকারটা আস্তে আস্তে করে জাগ্রত হতে শুরু করেছে, তখন থেকেই ভারতীয় নাগরিকদের মনে সংবিধান প্রণয়ন করার একটা যে দাবি, সেই বিষয়টা কিন্তু আস্তে আস্তে করে জোরালো হতে শুরু করেছে। এই প্রসঙ্গে আমরা বলে রাখি, মানবেন্দ্রনাথ রায় তিনি কিন্তু প্রথম গণপরিষদ গঠনের দাবি তুলেছিলেন। মানে গণপরিষদ গঠনের একটা প্রস্তাব দিয়েছিলেন কে? মানবেন্দ্রনাথ রায়। তিনি কিন্তু প্রথম এই প্রস্তাবটা দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি এবারে কংগ্রেস কি করেছিল গণপরিষদ গঠন সম্পর্কে বা জাতির আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে কি বিষয় হয়েছিল। 1922 খ্রিস্টাব্দ ইয়ং ইন্ডিয়া পত্রিকার মাধ্যমে গান্ধীজি স্বরাজ গঠনের দাবি জানান। তিনি এই ইয়ং ইন্ডিয়া পত্রিকায় বলেছিলেন, ব্রিটিশ সরকার কোনোভাবেই ভারতকে আমাদের উপহার দেবে না। ভারতের নিজস্ব সত্তার পরিপূর্ণ বিকাশের মধ্য দিয়েই ভারতবর্ষের স্বাধীনতাটাকে আবির্ভাব ঘটাতে হবে। এটা গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকায় 1922 খ্রিস্টাব্দে বলেছিলেন। ঠিক এরপরেই 1928 খ্রিস্টাব্দে ভারতের সংবিধান প্রণয়নের জন্য একটি সংগঠিত পদক্ষেপ গ্রহণ করা হয়। 1928 সালের মে মাসে মতিলাল নেহেরুর নেতৃত্বে 8 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটি সংবিধান রচনা কিভাবে করা হবে সেই সংক্রান্ত একটা রিপোর্ট তৈরি করে, যে রিপোর্টটার নাম ছিল নেহেরু রিপোর্ট। আর এটাই ছিল ভারতীয়দের দ্বারা নিজস্ব উদ্যোগে সংবিধান তৈরি করার একটা প্রথম প্রয়াস, প্রথম চেষ্টা। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি 1933 সাল। 1933 সালে ব্রিটিশ সরকার দ্বৈত শাসন ব্যবস্থা এবং প্রদেশগুলিতে দায়িত্বশীল শাসন ব্যবস্থার প্রবর্তন করে।
এই দুটো ব্যবস্থা প্রবর্তন করতে গিয়ে তারা একটা শ্বেতপত্র প্রকাশ করেছিল। সেই শ্বেতপত্রতে স্পষ্টভাবে বলা ছিল সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত গণপরিষদই সংবিধান রচনা করবে। কিন্তু কংগ্রেস এই বিষয়টাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি। কংগ্রেস বলেছিল এই যে শ্বেতপত্র, এই শ্বেতপত্রটা কোনোভাবেই জনগণের ইচ্ছার প্রতিফলন নয়। এইভাবে তারা শ্বেতপত্রটাকে প্রত্যাখ্যান করে। এরপরে পরবর্তীকালে অনেকগুলো অধিবেশনের মধ্য দিয়ে, কংগ্রেসের অধিবেশন, যেমন তোমার হচ্ছে ফৈজুপুর অধিবেশন, হরিপুরা অধিবেশন, ত্রিপুরী অধিবেশন, এই সমস্ত অধিবেশনগুলোর মধ্য দিয়ে কংগ্রেস কিভাবে সংবিধান রচনা করা হবে সেই জন্য একটা পরিকল্পনা গ্রহণ করতে থাকে। এবং 1940 খ্রিস্টাব্দে এসে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি জানায়। ঠিক এই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক স্তরে কিন্তু চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সাল, আমরা আলোচনা করছি 1940 সাল। ঠিক এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিকূল পরিস্থিতি, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, এরকম একটা পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ভারতের যে সমস্যা, সেই সমস্যাটা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করে। সেই জন্য 1940 সালের আগস্ট মাসে ব্রিটিশ ভাইসরয় লর্ড লিন্থনিথগো তাকে পাঠানো হয় এই সমস্যাটা যাতে সমাধান করা যায়। এই সমস্যাটা সমাধান করার জন্য লিন্থগো তিনি এসেছিলেন। তিনি যে এসেছিলেন যে প্রস্তাবটিকে নিয়ে, সেই প্রস্তাবটির নাম দেওয়া হয়েছে কি আগস্ট প্রস্তাব। যেহেতু আগস্ট মাসে এসেছিল সেই জন্য এটার নাম কি আগস্ট প্রস্তাব। এই আগস্ট প্রস্তাবে স্বীকার করে নেওয়া হয় ভারতের সংবিধান রচনা একান্তভাবেই ভারতীয়দের নিজস্ব ব্যাপার। কিন্তু এতেও সমস্যার সমাধান হয়নি। তারপরে ভারতে এসেছে ক্রিপস কমিশন। ভারতে এসেছে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, যেটা বললাম। সেই সময় হিটলারের দাপটে ব্রিটেন কিন্তু থরথর কম্পমান। সেই সময় ব্রিটেনও চাইছে ভারতকে স্বাধীন করে দিতে। সেই মুহূর্তে স্ট্যাফোর্ড ক্রিপস তিনি ভারতে আসেন। তিনি ভারতে এসে 4টি প্রস্তাব দেন, যে প্রস্তাবটিকে একত্রে বলা হয়েছে ক্রিপস প্রস্তাব। তাহলে এই ক্রিপস প্রস্তাবের প্রথম প্রস্তাব কি ছিল? প্রথম প্রস্তাব ছিল ভারতীয় সংবিধান রচনা করার উদ্দেশ্যে একটা নির্বাচন সংস্থা গঠন করতে হবে। 2 নম্বর, গণপরিষদের সদস্যরা প্রাদেশিক আইনসভা সদস্যদের দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হবেন। 3 নম্বর, ভারতের সব প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলোকে নিয়ে একটা ভারতীয় ইউনিয়ন গঠন করা হবে। এখানে একটা বিষয় আলোচনা করে দেই বা বলে দেই, যখন ব্রিটিশ ভারতে শাসন করেছিল তখন ভারতে 2 প্রকারের রাজ্য দেখা দিয়েছিল। একটা হচ্ছে নৃপতি বা দেশীয় রাজ্য, অন্যদিকে হচ্ছে ব্রিটিশ শাসিত রাজ্য। তাহলে সমস্ত বিষয়টাকে নিয়েই বা সমস্ত রাজ্যগুলোকে নিয়েই, দেশীয় রাজ্য হোক বা ব্রিটিশ শাসিত রাজ্য হোক, সমস্ত রাজ্যগুলোকে নিয়েই তৈরি হবে কি ভারতীয় ইউনিয়ন। 4 নম্বর, গণপরিষদের মোট সদস্য সংখ্যা যত হবে তার মধ্যে 1/10 অংশ সদস্য নিয়ে গঠন করা হবে নির্বাচক সংস্থা। কিন্তু এই ক্রিপস কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা কংগ্রেস কোনোভাবেই মেনে নেয়নি। না মেনে নিয়ে গান্ধীজি একটা কথা বলেছেন, সে কথাটা তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে। কথাটা হচ্ছে তিনি ক্রিপস কমিশনকে মেয়াদ উত্তীর্ণ চেক বলে কটাক্ষ করেছেন। তাহলে দেখো এই যে প্রস্তাবটা, এই প্রস্তাবটা কিন্তু কংগ্রেস কোনোভাবে মেনে নেয়নি। এই মেনে না নেওয়ার জন্য পরবর্তীকালে ওয়েভেল পরিকল্পনা ভারতে এসেছিল। ওয়েভেল পরিকল্পনা ভারতে কত সালে এসেছিল? 1943 খ্রিস্টাব্দে। 1943 খ্রিস্টাব্দে লর্ড ওয়েভেল তিনি ভারতে এসেছিলেন ওয়েভেল পরিকল্পনা নিয়ে। তিনি ভারতে এসেই হিন্দু মুসলমানদের মধ্যে একটা সম্মেলন ডাকেন, একটা সভা আহ্বান করেন। কিন্তু এই সম্মেলনে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ কেউই কিন্তু ঐক্যমতে পৌঁছাতে পারেনি। সেই ঐক্যমতে পৌঁছাতে না পারার জন্য ওয়েভেল পরিকল্পনা ব্যর্থ হয়। এই ওয়েভেল পরিকল্পনাও এসেছিল কিন্তু এই ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য, কিভাবে সংবিধান রচনা করা হবে সেই বিষয়টাকে আলোচনা করার জন্য। কিন্তু সেই বিষয়টাও এখানে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার ঠিক পরেই বা ভারতে যে কমিশনটা আসে, সেই কমিশনটার নাম হচ্ছে ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন ভারতে আসে। ক্যাবিনেট মিশন যখন ভারতে আসে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এডলি। তিনি ভারতের যে সমস্যাটাকে, এই সমস্যাটা সমাধান করার জন্য এগিয়ে আসেন। এই সমস্যাটাকে নিরসন করার জন্য ভারতের 3 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি তৈরি করা হয়। সেই কমিটিটার নাম হচ্ছে ক্যাবিনেট মিশন। সেই কমিটিতে 3 জন ছিলেন। 3 জনের মধ্যে প্রথম জন ছিলেন প্রেথিক লরেন্স, 2 নম্বরে ছিলেন স্ট্যাফোর্ড
ক্রিপস। 3 নম্বরে ছিলেন এভি আলেকজান্ডার। এই তিনজন এসেছিলেন ভারতের এই সমস্যাটাকে সমাধান করার জন্য। তারা এসে মানে এই কমিশনটা যখন ভারতে আসে, ভারতে আসার পর তারা ভারতের স্বাধীনতা আন্দোলনকে এবং ভারত কিভাবে সংবিধান রচনা করবে, কিভাবে গণপরিষদ গঠন করবে, এই বিষয়ে যখন আলোচনা করে, সেই আলোচনা করার জন্য তারাও কিন্তু 4টা প্রস্তাব দিয়েছিল। তারা যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবের মধ্যে প্রথম প্রস্তাব যেটা ছিল, তাহলে যেটা বলেছিলাম, ভারতে 2 প্রকারের রাজ্য দেখা দিয়েছিল। একটা হচ্ছে তোমার ব্রিটিশ শাসিত রাজ্য, অন্যদিকে হচ্ছে দেশীয় রাজ্য। তাহলে এই দেশীয় রাজ্য হোক আর ব্রিটিশ শাসিত রাজ্য হোক, সেখানে 10 লাখ জনসংখ্যা পিছু একজন প্রতিনিধি নির্বাচিত হয়ে আসবে, নির্বাচিত হয়ে তারা গণপরিষদে যাবে। এটা একটা ভালো প্রস্তাব ছিল। 2 নম্বরে, গণপরিষদের যে আসন, সেই আসনটাকে 3 ভাগে ভাগ করা হবে। 1 নম্বর ভাগ হবে সাধারণ, 2 নম্বর হবে মুসলিম, 3 নম্বর হবে শিখ সম্প্রদায়ের জন্য। মানে এই 3টি সম্প্রদায়ের মধ্যে গণপরিষদের আসনগুলোকে বিভক্ত করা হবে। 4 নম্বর, প্রাদেশিক আইনসভাগুলি থেকে যে সদস্যরা নির্বাচিত হয়ে আসবে, তারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হয়ে আসবে। মানে নিজ নিজ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবে। ওটা 3 নম্বর হবে। এরপরে যেটা হবে এটা 4 নম্বর। 4 নম্বরে কি রয়েছে, ভারতের দেশীয় রাজ্যগুলি থেকে যে প্রতিনিধি নির্বাচনের বিষয়টা, এই বিষয়টা গণপরিষদ এবং নৃপতি শাসিত যে রাজ্যগুলো রয়েছে তাদের নৃপতি রাজাদের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান করা হবে। মানে দেশীয় রাজ্য থেকে প্রতিনিধি যারা আসবে, সেই বিষয়টা আলোচনার মধ্য দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এভাবেই সংবিধানটা রচনা করার জন্য একটা প্রস্তুতি সভা বা প্রস্তুতি শুরু হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা এইখান পর্যন্তই এই আলোচনাটা করলাম। তাহলে তোমাদের এটা পঞ্চম অধ্যায়ের প্রথম পাঠের আলোচনাটা হয়তো বড় হয়ে গেছে একটু, তোমরা একটু দেখবে, বিষয়টা তোমরা অবশ্যই বুঝতে পারবে। একবার বুঝতে না পারলে অবশ্যই দ্বিতীয়বার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, এগুলো থেকে কোশ্চেন আসে, এখান থেকে প্রায় নানা করেও 6-7টা কোশ্চেন আসে। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।